আমাদের পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিল নিয়ে আমরা এখানে জানবো। এখানে আমাদের প্রথম কিছু কথাবার্তা বলা আছে। আমাদের আবিষ্কৃত মৌল হচ্ছে কি 118টি। 118টির ভিতরে হচ্ছে কি আমাদের 98টি মৌল হচ্ছে কি আমাদের ন্যাচারাল, আমরা হচ্ছে কি সেগুলো প্রকৃতিতে পেয়েছিলাম, এবং 20টি হচ্ছে কি আমরা ল্যাবরেটরিতে তৈরি করেছি। আর তোমার বডিতে হচ্ছে কি 26টি আলাদা আলাদা কি আছে, অ্যাটম আছে। ওকে, এই কথাগুলো আমরা জেনে নিলাম। আমরা কি বললাম, 98টি হচ্ছে কি আমাদের ন্যাচারাল, নেচার থেকে আমরা পেয়েছি কি 98টি পরমাণু, 20টি কি করেছি আমরা ল্যাবরেটরিতে তৈরি করেছি, এবং 26টি পরমাণু হচ্ছে কি আমাদের বডিতে পাওয়া যায়। দেন আমরা হচ্ছে কি আমরা এখন পর্যায় সারণীর ভিতরে চলে আসছি। আমাদের প্রথমে কি পড়া লাগবে, এখান থেকে পড়া লাগবে তোমার বিজ্ঞানী ডুবেরাইনের ত্রয়ী সূত্র। বিজ্ঞানী ডুবেরাইন কি করছে, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেছেন। তোমার নিউল্যান্ডের অষ্টক সূত্র এবং বিজ্ঞানী মেন্ডেলিফের হচ্ছে কি পর্যায় সূত্র। বিজ্ঞানী মেন্ডেলিফ তোমার সূত্রটা দিয়েছিলেন এইভাবে: মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই কথাগুলো তুমি জেনে রাখবা। তারপর হচ্ছে কি তারপর আমাদের বিজ্ঞানী মেন্ডেলিফ যেই কথাগুলো বলেছেন সেগুলো হচ্ছে কি 1913 সালে এসে বিজ্ঞানী মেন্ডেলিফের সূত্রটা চেঞ্জ হয়ে গেছে। কে চেঞ্জ করেছেন, আমাদের বিজ্ঞানী মোস্টলি চেঞ্জ করেছেন। সে বলেছেন মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ হচ্ছে কি আমাদের পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যাটা পরিবর্তন হয়ে গেছে, এবং এটা হচ্ছে কি আমাদের আধুনিক পর্যায় সূত্র। সেম ভাবে আমাদের হচ্ছে কি এই বিষয়গুলো রিডিং পড়া লাগবে। এখানে আমাদের কি বলা হচ্ছে, ল্যাভোইসিয়ে মাত্র 33টি মৌল নিয়ে যাত্রা শুরু করেছিলেন এবং মেন্ডেলিফ 63টি মৌল নিয়ে যাত্রা শুরু করেছেন। পরবর্তীতে আমাদের আছে পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য। এখন তোমার পর্যায় সারণীর 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে। কি কি বৈশিষ্ট্য দেওয়া আছে, পর্যায় সারণীতে আমাদের 7টি পর্যায় এবং 18টি খাড়া গ্রুপ আছে, এবং হচ্ছে কি গ্রুপ 1 থেকে 18 দিকে হচ্ছে কি আমাদের বিস্তৃত, এবং হচ্ছে কি পর্যায় পরবর্তীতে দেওয়া আছে পর্যায় 1-এ আমাদের 2টি মৌল আছে, পর্যায় 2 এবং 3-তে আমাদের 8টি মৌল আছে। সিমিলারলি 4 এবং 5-এ আমাদের 18টি মৌল, 6 এবং 7-এ আমাদের 32টি মৌল অবস্থান করতেছে। এবং হচ্ছে কি তোমার এখানে দেওয়া আছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের কথা বলা আছে। তোমার 57 থেকে 71 পর্যন্ত যেই মৌলগুলো আছে তারা হচ্ছে কি তোমার ল্যান্থানাইট সারির মৌল, এবং 89 থেকে 103 পর্যন্ত যারা আছে তারা হচ্ছে কি তোমার অ্যাক্টিনাইট সারির মৌলসমূহ। চলো আমাদের পরবর্তী টপিক্সে চলে যাই। সেখানে বলা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। মৌলের অবস্থান হচ্ছে কি আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার পর্যায় পর্যায় বের করা, আরেকটা হচ্ছে তোমার গ্রুপ বের করা। পর্যায় হচ্ছে কি তোমার প্রধান শক্তি স্তরের নাম্বারই হচ্ছে কি পর্যায় নম্বর, এবং গ্রুপের ক্ষেত্রে হচ্ছে কি তোমার 3টা নিয়ম আছে। কি কি নিয়ম, যখন তুমি শুধু এস পাবা তখন হচ্ছে কি এস এর নাম্বারটাই হচ্ছে কি তোমার শ্রেণী নম্বর। যখন তুমি এস এবং পি পাবা তখন হচ্ছে কি তার সাথে 10 যোগ করে দিবা, সেটা হচ্ছে কি তার পর্যায় নম্বর। এই যে যদি আমরা কখনো এসপি বলি, এসপি হচ্ছে কি কোনো একটা থানার একজন ইনচার্জ অথবা পুলিশ অফিসার, তার সাথে কি করছি আমরা 10 যোগ করে দিছি। সো হচ্ছে কি এসপি থাকলে আমরা কি করবো 10 যোগ করে দিব। পরবর্তীতে আমাদের হচ্ছে কি এসডি, এসডি থাকলে হচ্ছে কি আমরা এস এবং ডি যোগ করে দিব। এই যে তোমার 3D এবং 4S আছে, সুতরাং হচ্ছে আমাদের কি হবে 6+2 হচ্ছে কি তার গ্রুপ নম্বর, অর্থাৎ হচ্ছে কি 8 হচ্ছে আমাদের এই পরমাণুটির গ্রুপ নম্বর। সিমিলারলি আমাদের বিশাল বড় একটা চার্ট দেওয়া আছে, চার্টটা কি করবে, একটা চার্টটা তুমি একবার দেখে নিবা। ওকে, পরবর্তীতে আমাদের দেওয়া আছে কি ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। তোমার যদি ভাইয়া কখনো প্রশ্ন করা হয় পর্যায় সারণীর মূল ভিত্তি কি, তুমি আনসার দিবা ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের পর্যায় সারণীর মূল ভিত্তি। এটাই হচ্ছে এখানে সবচাইতে ইম্পর্টেন্ট কথা। ওকে, এখানে তোমার উদাহরণ দেওয়া আছে। কি উদাহরণ দেওয়া আছে, সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে একটা আয়নে পরিণত হয়েছে, এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিবর্তন হয়েছে। এটাই তোমাদের এখানে দেখানো হয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। কি কি ব্যতিক্রম আছে এখানে, হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান এবং ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌলের অবস্থান হচ্ছে কি ব্যতিক্রম। আমরা নর্মালি জানি হাইড্রোজেন হচ্ছে কি একটা অধাতু, কিন্তু তবুও সে ধাতুর সাথে অবস্থান করতেছে, কারণ হাইড্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে এবং তার অনেক ধর্ম ধাতুর ধর্মের সাথে মিলে যায়। সো আমাদের হাইড্রোজেনকে আমরা কি করলাম 1 নম্বর গ্রুপে স্থান দিলাম। সিমিলারলি আমাদের হিলিয়ামের ক্ষেত্রে কি হয়েছে, হিলিয়াম নর্মালি গ্রুপ 2-তে অবস্থান করার কথা, কিন্তু তাকে কি করলাম আমরা গ্রুপ 18-তে স্থান দিলাম, কারণ হিলিয়াম হচ্ছে কি একটা নিষ্ক্রিয় গ্যাস। ওকে, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির ক্ষেত্রে বলা যায় তাদের ধর্মের মাঝে খুবই সিমিলারিটিস আছে, সুতরাং আমরা কি করলাম তাদেরকে একটা গ্রুপ 6 নম্বর গ্রুপ পর্যায় এবং 3 নম্বর গ্রুপে আমরা কি করলাম স্থান দিলাম, এবং ল্যান্থানাইটের ক্ষেত্রে কি করলাম 7 নম্বর গ্রুপ পর্যায় এবং 3 নম্বর গ্রুপে স্থান দিলাম। ওকে, পরবর্তীতে দেওয়া আছে তোমার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তোমার মৌলের পর্যায়বৃত্ত ধর্মে আমাদের 5টা ধর্ম 6টা ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। একটা তোমার ধাতব ধর্ম, আরেকটা হচ্ছে তোমার অধাতব ধর্ম। পরবর্তীতে দেওয়া আছে তোমার পরমাণুর আকার
এবং আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, তোমার এই ছয়টি ধর্মের কথা আমাদের বলা হচ্ছে। সো ধাতব ধর্ম মানে কি? ধাতব ধর্ম হচ্ছে কি, যার ভিতরে আমরা ধাতব কোয়ালিটি অর্থাৎ ধাতব ধর্ম বেশি পাবো, সে হচ্ছে কি আমাদের ধাতু। এখন আমরা জানি আমাদের ধাতুগুলো কি করে, পর্যায় সারণীর বাম পাশে অবস্থান করে। সো হচ্ছে কি আমরা যখন ডান দিকে যাবো আমাদের ধাতব ধর্ম কি হবে, হ্রাস পাবে, অর্থাৎ ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে। ধাতব ধর্ম হ্রাস পেলে হচ্ছে কি আমাদের অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। সো আমরা যত ডানে যাবো আমাদের কি হবে, অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তারপর আমরা যদি এই সিনারির দিকে আমরা তাকাই, আমরা কি দেখতে পারতেছি, আমরা যত ডানে যাচ্ছি আমাদের কি আকার কমে যাচ্ছে, আর যত নিচে যাচ্ছে আমাদের আকার কি বৃদ্ধি পাচ্ছে। সো এই জিনিসটা তুমি মনে রাখবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এর মাধ্যমে আমরা আমাদের পরবর্তী 3টা টপিকস ক্লিয়ার করব। এই যে তোমার বলা হচ্ছে কি আয়নীকরণ শক্তি, মৌলের আকার যত বেশি হবে তার আয়নীকরণ শক্তি তত কমবে। পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। ব্যাসার্ধটা হচ্ছে তোমার মূলত আকার। সো পারমাণবিক আকার বাড়লে আমাদের হচ্ছে কি আয়নীকরণ শক্তির মান কমে। তার কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো অবশ্যই কি করবা, প্র্যাকটিস করে নিবা। সিমিলারলি ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রেও সেম কথা আমাদের খাটে। কারণ হচ্ছে কি যখন তাদের আকার বেড়ে যাবে তখন তার ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তি সবই কি হবে, কমে যাবে। এখানে হচ্ছে কি তোমার একটা কথা জেনে রাখো, এখানে তুমি কি করবা, তোমার একক যে কাজগুলো আছে, যেগুলো প্র্যাকটিস দেওয়া আছে, সেগুলো কি করবা, ভালো করে পড়ে ফেলবা, কারণ এগুলো থেকে প্রশ্ন চলে আসতে পারে। ওকে, তোমাদের সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে কি, ফ্লোরিন। এই জিনিসটা তুমি জেনে রাখো, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কি, ফ্লোরিন। পরবর্তীতে আমাদের দেওয়া আছে কি বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলসমূহের বিশেষ নাম। এই যে আমাদের গ্রুপ 1-এ যারা আছে তারা হচ্ছে তোমার ক্ষার ধাতু, কারণ ক্ষারকের অনেক ধর্মই তাদের সাথে মিলে যায়। সো আমরা তাদেরকে কি বলি, অ্যালকালি অথবা ক্ষার ধাতু। তারপর গ্রুপ 2-তে যারা আছে তারা হচ্ছে তোমার মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার মানে কি, যারা মাটিতে পাওয়া যায় এবং যাদের ক্ষার ধর্ম আছে, দুইটা বৈশিষ্ট্যই যাদের আছে তাদেরকে আমরা কি বলি, মৃৎক্ষার ধাতু বলি। দেন হচ্ছে কি আমাদের মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু হচ্ছে কি তোমার কপার, সিলভার এবং গোল্ড, তারা হচ্ছে কি গ্রুপ 11-এ অবস্থান করতেছে, তারা হচ্ছে তোমার মুদ্রা ধাতু। পরবর্তীতে হচ্ছে তোমার হেলোজেন গ্রুপ। গ্রুপ 17-তে যারা অবস্থান করবে তারা হচ্ছে তোমার হেলোজেন গ্রুপ। হেলোজেন হিসেবে আমরা পাচ্ছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাসিন এবং টেনিসিনকে আমরা কি হিসেবে পাচ্ছি, হেলোজেন গ্রুপ হিসেবে পাচ্ছি। হেলোজেন হচ্ছে কি সামুদ্রিক লবণ, হেলোজেন হচ্ছে কি সামুদ্রিক লবণ উৎপন্নকারী গ্যাস। ওকে, তারপর আমাদের দেওয়া হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কারা, যারা গ্রুপ 18-তে অবস্থান করে তারা হচ্ছে তোমার ইনার্ট বা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের ইংলিশ নামটা হচ্ছে কি ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস হিসেবে কারা আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এবং ওগানেসন। তারপর তোমার বলা হচ্ছে কি অবস্থান্তর মৌল। তোমার গ্রুপ সারণীর গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যারা আছে তারা সবাই হচ্ছে কি তোমার অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর মৌল কি করে, তারা রঙিন যৌগ গঠন করে এবং বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। সো আমরা কি বলবো, অবস্থান্তর মৌলের দুইটা বৈশিষ্ট্য কি, তারা রঙিন যৌগ গঠন করে এবং প্রভাবক হিসেবে কাজ করে। সো তারা কি করে, রঙিন যৌগ গঠন করে এবং প্রভাবক হিসেবে কাজ করে। পরবর্তীতে এগুলো আমরা কি করবো, প্র্যাকটিস করে নিব। তারপর আমাদের দেওয়া আছে পর্যায় সারণীর সুবিধা। এই যে আমরা এতক্ষণ পড়ে আসলাম, প্রথম দিকে পড়লাম বিজ্ঞানী ডুবেরেনের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, তারপরে বিজ্ঞানী মোসলের কথা পড়লাম। এই যে হাবিজাবি অনেক কিছু আমরা পড়লাম, সেগুলো আমরা কেন পড়লাম, সেগুলো পড়লাম হচ্ছে কি আমাদের সুবিধার জন্য এই কাজগুলো করলাম। কারণ এই যে পর্যায় সারণীটা আছে, এই পর্যায় সারণীর দিকে যদি আমরা একবার তাকাই তখন আমরা খুব ইজিলি বুঝতে পারবো আমাদের কি কি কাজে লাগে। এই যে রসায়ন পাঠ আমাদের কি করে, সহজ করে দিই। যারা সেম গ্রুপে আছে তাদের বৈশিষ্ট্য কি সেম, অর্থাৎ তুমি যদি কোনো কারণে সোডিয়ামের বৈশিষ্ট্যটা জানো, সোডিয়ামের বৈশিষ্ট্য জানলে তুমি একাধারে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে কি একাধারে এই গ্রুপ 1-এর সবার বৈশিষ্ট্যই তুমি মোটামুটি জেনে যাবে। সো হচ্ছে কি আমাদের রসায়ন পাঠটা কি করে, তারা সহজ করে দিচ্ছে। এবং নতুন মৌলের আবিষ্কার, এই যে আমরা যে পড়লাম এতক্ষণ নিউল্যান্ডের অষ্টক সূত্র, বিজ্ঞানী ডুবেরেনের ত্রয়ী সূত্র এবং হচ্ছে কি আমাদের বিজ্ঞানী মেন্ডেলিফের কথাগুলো যে আমরা পড়লাম, বিজ্ঞানী মেন্ডেলিফ কি করছিল, 63টি আবিষ্কৃত মৌল এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে তিনি তার পর্যায় সারণীটা সাজিয়েছিলেন। সেখানে আমি ফাঁকা স্থানে আমাদের নতুন কোন মৌলটা আসবে সেটা আমরা আগে থেকেই বলে দিতে পারি, কিসের মাধ্যমে, এই পর্যায় সারণীটার মাধ্যমে। পরবর্তীতে হচ্ছে কি আমাদের গবেষণা ক্ষেত্রেও কি করে, আমাদের এই পর্যায় সারণী অনেক হেল্প করে। ওকে, আমাদের এখন দেওয়া আছে কি একই গ্রুপের মৌলগুলো যে একই রকম ধর্ম প্রদর্শন করে তার একটা বাস্তব পরীক্ষা দেওয়া আছে। কি দেওয়া আছে, আমাদের হেলোজেন গ্রুপ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, তারা হাইড্রোজেনে বিক্রিয়া করে তারা কি করে, এসিড উৎপন্ন করে, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড এসিড উৎপন্ন করে। দেন আমাদের দেওয়া হচ্ছে কি গ্রুপ 2-এর মৌলগুলোর ক্ষেত্রে, যেমন হচ্ছে কি আমাদের ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, তারা কি করে ওই অ্যাসিডগুলোর সাথে বিক্রিয়া করে কি করে, আমাদের লবণ উৎপন্ন করে। কি লবণ উৎপন্ন করে, ক্যালসিয়াম ফ্লোরাইড লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের দেওয়া আছে। সো তুমি কি করবে, এগুলো নিজ দেখতে ভালো করে পড়ে নিবা। ওকে,
এখন তোমার এখানে একটা পরীক্ষা দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ধর্ম পরীক্ষা। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে কি বৈশিষ্ট্য আছে সেটা এখানে দেওয়া আছে, এটা কি করবা তুমি নিজে নিজে একটু পড়ে নিবা। এই তো দেখতে দেখতে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এখন হচ্ছে কি তোমার অনুশীলনীমূলক কিছু প্রশ্ন দেওয়া আছে, অনুশীলনীগুলো তুমি সলভ করবা এবং ক খ ক খ গুলো নিজ দায়িত্বে পড়ে নিবা। সো হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারটাও এখন শেষ হয়ে গেল।